ইসলামী আন্দোলনের জন্য, ওলামায়ে কেরামের তাহরিকের জন্য সব কিছুর ক্ষেত্রে বাধা বিপত্তি ছিল কি ছিল না? সেই বাধা 15 মিনিটে দূর হয়ে গেছে। কয় মিনিটে? হ্যাঁ, 15 মিনিট। আল্লাহ যখন চান তখন যে কোনো বড় সমস্যা চোখের পলকে তিনি দূর করতে পারেন। বান্দার কাজ হলো সঠিক রাস্তায় থাকা এবং সুন্নত পদ্ধতিতে চেষ্টা করা, ধৈর্য ধারণ করা, দোয়া করা, নিজের সর্বোচ্চ মেহনত ব্যয় করা, হিকমত এবং প্রজ্ঞার সাথে নিজের কাজকে অগ্রসর করা, আর সেই কাজের ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলবো না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দিলের মধ্যে এসছে, আমি মনে করি সেটার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। গত 8ই আগস্ট বাংলাদেশে একটা নতুন সরকার বসেছে, জানেন তো? এটার নাম হলো ইন্টারিম গভর্নমেন্ট, ওবরি হুকুমত। উর্দুতে বলে কি? ওবরি হুকুমত। একটা সরকারকে আরেকটা সরকার পর্যন্ত নেওয়ার জন্য মধ্যে একটা ব্রিজ হলো এই সরকার। কি বলেন? সামনে একটা সরকার হবে, আগে একটা সরকার শেষ হয়েছে, মধ্যে রাষ্ট্রের রুটিন কাজগুলি চালানোর জন্য একটা অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকারে বাংলাদেশের রাষ্ট্র এবং তার প্রেসিডেন্ট এখনো আছে। কি আছে? বাংলাদেশের রাষ্ট্রটা আছে আর রাষ্ট্রের প্রেসিডেন্ট কি এখন আছেন, কিন্তু সরকার নেই। যখন সরকার না থাকে তখন পরবর্তী সরকার পর্যন্ত রাষ্ট্রকে পৌঁছানোর জন্য মধ্যবর্তী সরকার বসে, এটার নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু এই সরকার বাংলাদেশের অধিকাংশ মানুষের আগ্রহ, আলেম ওলামাদের ত্যাগ তিতিক্ষা, গত 16 বছর ওলামায়ে কেরামের অনেক আত্মচিৎকার, শাপলা চত্বরে লক্ষ লক্ষ মাদ্রাসার আলেম ওলামা, পীর মাশায়েখ, মুয়াজ্জিন, দিনদার, পরহেজগার মানুষ, হাফেজ, আলেম, শিশু বাচ্চাদের আত্মচিৎকার, রক্ত এবং হয়রানির ইতিহাস রয়েছে। এরপর ধাপে ধাপে ওলামায়ে কেরামের উপর বিভিন্ন বিপদ আপদ মুসিবত এসেছিল। সেই সব কিছু, এর পাশাপাশি রাষ্ট্রের সম্পদ লুটপাট, বিভিন্ন জায়গায় জনগণের অপছন্দনীয় এবং মানুষের নির্বাচিত নয় এরকম এমপি, এরকম মন্ত্রী, যাদেরকে এক হিসাবে সাংবিধানিকভাবে অবৈধ বলা যায়, সেই সব লোক বাংলাদেশে যা ইচ্ছা তাই করেছে গত 15-16 বছর। কি বলে? এই সরকার এখন সব কিছুর মধ্যে ইসলাহ করতে চায়। রাষ্ট্রের ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য ভালো লোকজনকে নিয়ে এক কমিটি করে দিয়েছে। রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা তছনছ হয়ে গিয়েছে, সেই নির্বাচন ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন বানানোর আগে সেইটাকে ইসলাহ করতেছে। রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ইসলাহ করার জন্য বিভিন্ন জায়গায় লোকজন বসিয়েছে। দেশের প্রশাসনকে ঠিক করার জন্য, দেশের বিচার ব্যবস্থা ঠিক করার জন্য, দেশের সীমান্ত এবং প্রতিরক্ষা ঠিক করার জন্য সব জায়গায় পলিসি মেকিং অথরিটি, নীতি নির্ধারণী কর্তৃপক্ষ বসিয়েছে কমিশনের নামে। সেই সব কিছু কেমন চলে না চলে সেটার দিকে দৃষ্টি রাখার জন্য আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাংলাদেশের জনগণ দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামকে। কি বলেন? এর মধ্যে একটা কমিশন হয়েছে বাংলাদেশের জন্য নতুন দস্তুর তৈরির জন্য। দস্তুর অর্থ সংবিধান, আরবি উর্দুতে বলে দস্তুর, ইংলিশে বলে কনস্টিটিউশন, বাংলায় বলে কি? সংবিধান। সেই সংবিধান রচনা অথবা আগের সংবিধানকে পরিপূর্ণ নতুন এডিশন করা,
অথবা যা আছে তার মধ্যে কিছু পরিবর্তন করা, যাই করুক সেটা করার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির মধ্যে যে কয়েকজন মানুষ আছেন তারা বাংলাদেশের যত রকম মানুষ আছে বিভিন্ন শ্রেণীর, অল কাইন্ড অফ সেক্ট ইন সিটিজেন অফ বাংলাদেশ, এদেরকে বলে স্টেক হোল্ডার। বাংলাদেশের শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধি তারা নিয়ে সংবিধানের জন্য পরামর্শ এবং প্রস্তাব আহ্বান করছেন। সেখানে আলেম ওলামাদের মধ্যেও 2 থেকে 3 জনকে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য। এই আলেম ওলামাদেরকে কে ডাকবে, কাদেরকে ডাকবে, সেগুলি আমরা পরামর্শ দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাররমের বর্তমান খতিব, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ফকিহ, বড় যোগ্য আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবকে সেই পরামর্শের মধ্যে না রাখা হয়েছে। ভালো হয়েছে না খারাপ? আরেকজনকে রাখা হয়েছে মাওলানা সাখাওয়াতুদ্দিন রাজি, চিনেন? একটু আগে যিনি কথা বললেন। আর একজন সিলেটের বড় দার্শনিক এবং অনেক গভীর জ্ঞান রাখেন মাওলানা মুসা আল হাফিজ। 3 ব্যক্তিকে চিঠি দিয়েছে যে আমরা সংবিধান রচনা করি, সেখানে আপনাদের কিছু বলার থাকে যদি তাইলে আপনারা বলেন। আর এই সংবিধান মুসাবেদা করা, এটাকে তৈরি করা, এটাকে সাজানোর জন্য এখানে তারা কয়েকটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে। এর মধ্যে একটা হলো বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট। কি নাম? বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট। আরেকটার নাম হলো এনজিও আশক। আশকের মোহতামিম হইলেন সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল, যার পিতা কামাল হোসেন, মা সুফিয়া, আর স্বামীর নাম হইল গোবিন্দ ভট্টাচার্য। স্বামীর বাড়ি সিলেট। আরেকটাকে দাওয়াত দেওয়া হয়েছে, নাম নারী পক্ষ। কি পক্ষ? নারী পক্ষ। সমস্ত ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, সুদী, গুনাহগার, পর্দা বিরোধী, নারী স্বাধীনতার নামে অশ্লীলতা, বেহায়াপনা প্রচারকারী, জায়গায় জায়গায় ইসলাম ও মুসলমানকে মৌলবাদী, ইসলামকে পশ্চাৎপদ এবং আমাদেরকে যারা সবসময় নেগলেক্ট এবং নিন্দা করত, এরকম সমস্ত সংগঠন সংস্থাকে সেখানে পরামর্শ দিয়ে কাজটা করার জন্য শরিকদার বানানো হয়েছে। এখানে ইসলামী লাইনের মাত্র 2টা প্রতিষ্ঠানকে দাওয়াত দেওয়া হয়েছে। কয়টা? 2টা। একটা প্রতিষ্ঠানের আমি সভাপতি, আরেকটা প্রতিষ্ঠানের আমি সেক্রেটারি জেনারেল। ওইখানে 11টা টিম খেলতেছে। এর মধ্যে 9টাই হলো আমাদের বিরোধী আর 2টা হইল ইসলামের পক্ষে, যে 2টাই আবার আমাদের। তবু যে ওখানে ঢুকতে পারছি, এটা ভালো নাকি মন্দ? ভালো। আমি যেটা সভাপতি, এটার নাম হলো বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, আল হারাকাতুল ফিক্রিয়াতুল বাংলাদেশিয়া। বাংলাদেশের চিন্তার যে আন্দোলন এবং যুদ্ধ, সেই সংস্থা সংবিধান তৈরির একটা সংস্থা। একটু বলেন আলহামদুলিল্লাহ। আরেকটার নাম বাংলাদেশ ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইডস সেন্টার। ইসলামী আইন গবেষণা এবং আইন আদালতে মজলুম মানুষকে অ্যাডভোকেসি দেওয়া, সহায়তা করার একটা সংগঠন। সেই সংগঠনের আমি সেক্রেটারি জেনারেল। এই সংগঠনের বয়স হবে 25 বছর আর ওইটার বয়স হবে 20 বছর। সংবিধান রচনার ক্ষেত্রে আমাদের 3 আলেমের পরামর্শ তারা নেবেন
আর সংবিধান রচনার অংশীদার যারা, তাদের মধ্যে যে 10-11 জনের নাম লিপিবদ্ধ, যারা সংবিধানটা তৈরি করবেন এবং সবসময় চেক করবে, তার মধ্যে আল্লাহর ফজলে 2 নামে হইলেও আমার কি আছে, অংশগ্রহণ আছে। এবং গত 4-5 দিন আগে সংবিধানের প্রথম বৈঠক হয়েছে সংসদ ভবনে। সংসদের ক্যাবিনেট হল, যেটা মন্ত্রীরা যেখানে মিটিং করতো সেই রুমে, এবং সেখানে আমাদের ইন্টেলেকচুয়াল মুভমেন্ট থেকে 3 জন প্রতিনিধি আমরা প্রেরণ করেছি, আর ল রিসার্চ থেকে আরও 3 জন প্রতিনিধি প্রেরণ করেছি। এবং বাংলাদেশে 3টা কথা সেখানে বলা হয়েছে। একটা হলো, যদি আপনারা এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান করেন, তাইলে পরিপূর্ণ সংবিধান রচনা করে দেওয়া বিনা খরচে, এটার দায়িত্ব আমাদের সংস্থা নিবে, এই প্রস্তাব দেওয়া আছে। আর যদি আপনারা আগের সংবিধানকেই নজরসানি করেন, রিভিউ করেন, যেটাকে তারা বলতেছে পুনর্লিখন, আগেরটা পূর্ণ বাতিল না, কিন্তু সেটাকে নতুন করে লিখবে, সেই পুনর্লেখনের জন্য আমরা বিনা খরচে নিজেদের আগ্রহে উপযুক্ত লোকজন দিয়ে সেটা করার জন্য তৈরি আছি। 3 নম্বর প্রস্তাব দিয়েছি, যদি আপনারা কিছুই না করেন, পুরা পরিবর্তন না করেন, নতুনভাবে নাও লেখেন, যা আছে সেটাকে সংশোধন করেন, তাহলে সংশোধন করার জন্য কি কি করতে হবে, সেই সমস্ত ধারা উপধারা, এর জায়গায় কি, তার জায়গায় কি, সেই জায়গায় বদলে কি হবে, সব লিখে সংবিধানের ভাষায় ফাইল তৈরি করে তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এখন বল তাদের কোর্টে, সংবিধান তৈরি কমিশনের কোর্টে বল আছে, আমরা বল দিয়ে দিচ্ছি। যদি পূর্ণ সংবিধান নতুন করে তৈরি হয়, সেটার জন্য আমরা প্রস্তুত। যদি নতুন করে লেখা হয়, রিরাইট করা হয়, নজরসানি এবং নতুনভাবে তরমিম করা হয়, সেটার জন্য আমরা তৈরি আছি। আর যা আছে তাই যদি কিছু সংশোধন করা হয়, সেটার জন্য সংশোধন করেই জমা দিয়ে দিচ্ছি। যদি এটা গ্রহণ না করে, অনেক সময় ইহুদি, নাসারা এবং মুশরিক যারা, অথবা যারা নাস্তিকবাদী, তারা আই ওয়াশ করে। আই ওয়াশ বুঝেন? ভেলকি লাগায়, ভেলকি বলে যে আলেম ওলামারা তো আমাদের সাথে ছিলেন, খতিব সাহেব তো একদিন আমাদের কাছে আসছেন, ভিডিও করে রাখবে, মুসা আল হাফিজ তো আমাদের কাছে আসছেন, সাখাওয়াত হোসেন রাজি তো আমাদের কাছে ছিলেন, মুফতি লালবাগের, এবং উনি কারা বরণকারী মজলুম নেতা, ওনারা ছিলেন, ভিডিও দেখাবে, ওনারা ছিলেন, ওনাদের দস্তখত আছে মিটিংয়ে, কিন্তু এই সংবিধান তৈরি করবে ইসলাম বিরোধী লোকেরা। এটার নাম হলো আইওয়াশ করা। কিন্তু আমাদের যে সংস্থা সেখানে কাজ করে, তারা প্রতিটি কাগজ, প্রতিটা সংশোধনী, প্রতিটা স্লিপ, সবগুলির মধ্যে নিজেদের এবং উপস্থিত সবার দস্তখত নিয়ে আমরা এগুলি জমা দিচ্ছি। যদি আমাদের কোনো সংশোধনী না নেয়, যদি আমেরিকার স্টাইলে বাংলাদেশের সংবিধান রচনা করে, কারণ রচনা করার যে প্রধান, তিনি আমেরিকার একজন নাগরিক, যিনি আসলে বাংলাদেশি কিন্তু বর্তমানে আমেরিকার এক ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে। উনি আমাদের দস্তুর এবং সংবিধান রচনা করবে, আমাদের খুব আশঙ্কা এবং ভয়, আমরা খুব টেনশনে আছি যে কি জানি লিখে দেয়। যেমন আমাদের বর্তমান সংবিধান, এটা 72 সালের সংবিধান। কোন সালের? এই সংবিধান রচনা করাটাই বৈধ হয় নাই, অবৈধ সংবিধান ছিল। সংবিধান নিয়ে কথা বলা নিষেধ, বললে মামলা টামলা হয়, এখানে রেকর্ড করতেছে বহু লোক। এইগুলি সারা বছর চলবে, পরে আবার মামলা টামলা করবো। কিন্তু মামলা না পড়ার জন্য আমি কৌশলে কথা বলতেছি, মামলায় আমাকে ফেলতে পারবে না। এখন গভর্নমেন্ট সংবিধান সংশোধন করার জন্য একটা কমিশন খুলেছে, সেই জন্য কথা বলার জন্য সবাইকে অধিকার দিয়েছে।
এবং তারা তাদের ইমেল নাম্বার ছেড়ে দিয়েছে যে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বলেন। 20 তারিখে এটার দরজা বন্ধ হবে। এই জন্য আজকে যেহেতু 20 তারিখের আগে 14 তারিখ, কাজে সংবিধানের ব্যাপারে কোনো সমালোচনা বা ভুল ত্রুটি ধরা বা নতুন প্রস্তাব করা এখন কি অনুমোদন আছে না নাই? এই আছে হিসাবে 14 তারিখ নভেম্বর 2024 বৃহস্পতিবার সন্ধ্যার পরে আমি কথাটা বলতেছি। এই রেকর্ডের মধ্যে সব তারিখ সহ সব তুলো। বাংলাদেশে বর্তমান যে সংবিধান, এটা অবৈধ সংবিধান। এর কারণ কি? কারণ 70-এর নির্বাচনে বাংলাদেশে 300 আসনের নির্বাচনে 3টা জায়গার মধ্যে পাকিস্তানপন্থী লোকেরা পাশ করছিল। কয়টা বলেন? 3টা। আর 297টা সিটে পাশ করছিল আওয়ামী লীগ। কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগ 297 সিটে পাশ করছিল পাকিস্তানের শাসক হওয়ার জন্য। কেন? পাকিস্তানকে চালানোর জন্য গভর্নমেন্ট হয়েছিল, তাদেরকে চালানোর জন্য দেয় নাই, আর্মি দেয় নাই, এশিয়া খান দেয় নাই। এই যে সংসদ 70-এর নির্বাচনে যে সংসদ, এই সংসদ পাকিস্তান শাসন করার জন্য হয়েছিল। পরে তাদের দ্বিমত হওয়ার কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে গেছে। এই সংসদেই 72 সালে নতুন সংবিধান লিখে ফেলছে। এটা অবৈধ। বুঝতেছেন মাসলা? সংসদের নিয়ম হলো দস্তুরি পার্লামেন্ট থাকতে হয়। যদি বাংলাদেশের স্বাধীন হওয়ার পর আরেকটা ইলেকশন হইতো, সেই ইলেকশনে বলতো যে নতুন দেশের সংবিধান রচনা করা হবে, সেই সংসদের অধিকার ছিল নতুন সংবিধান লেখার এবং পাশ করার। কথা বুঝেন তো? যে গভর্নমেন্ট পাকিস্তান চালানোর জন্য হয়েছে, শপথ নিয়েছে যে আমরা পাকিস্তানকে হেফাজত করিব, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করিব, সেই শপথ গ্রহণকারী এমপিরা যখন পাকিস্তান ভেঙে নতুন রাষ্ট্র করে, তখন নতুন রাষ্ট্রের সংবিধান রচনা করার নৈতিক বা আইনগত অধিকার তাদের থাকে না। কথা বুঝেন আমার? কাজে 72-এর সংবিধান রচনা এবং এটাই ভুল হয়েছে। এরপরেও এই সংবিধান আইনের একজন বড় শিক্ষক ডক্টর কামাল হোসেন, তিনি আর 6-7 জন মানুষকে নিয়ে এটা তৈরি করেছেন। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স এরকম 2-3টা দেশের সংবিধান দেখে একটার সাথে আরেকটা জোড়াতালি দিয়ে উনি নতুন করে একটা কিতাব লিখছেন। সেই কিতাবের মধ্যে 4টা মূলনীতি ঢুকাচ্ছেন। 4টা। কয়টা মূলনীতি? যে 4টা মূলনীতি সবটাই কুফরি। কি? সবগুলি কুফরি। একটু কঠিন লাগতেছে আলোচনা, কিন্তু শুনেন, ভালো লাগবে, ভালো হবে, ফায়দা হবে। সেখানে জনগণের মতামত ছাড়াই পাকিস্তানের জন্য নির্বাচিত সরকার স্বাধীন দেশের সংবিধান তৈরি করে ফেলছে। এটা হলো 1 নম্বর ভুল। 2 নম্বর, এই সংবিধান জনগণের সামনে ছেড়ে যদি কয়েক মাস সময় দেওয়া হতো যে আলেম ওলামারা সংবিধানের তফসিল ব্যাখ্যা করেন, ভুল ধরেন, এজাফাত তরমিম করেন, ইসলাহ করেন, সংশোধন দেন, পরে এই খসড়া যদি পাশ হতো, জনগণ যদি এই সংবিধানের পক্ষে ভোট দিত, তাইলে ওই সংবিধান কি হইতো? বৈধ হইতো। এবং অবশ্যই সেখানে এই 4 মূলনীতি থাকতো না। কিন্তু এটা ধামাচাপা দিয়া পাশ হয়ে গিয়েছে। সেখানে একটা আছে যে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি হবে 4টি। একটার নাম হলো গণতন্ত্র। দেখেন, গণতন্ত্র এটা বিদেশি একটা মতবাদ, যে মতবাদটি 16 আনা গ্রহণ করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না। গণতন্ত্র একটা ফুল ইজম, যেটা বিনা কথায় মেনে নেওয়া কোনো মুসলমানের পক্ষে সম্ভব না। গণতন্ত্র অর্থ কি? দেশের জনগণ দেশের মালিক, আইন তৈরিরও মালিক। তারা সিদ্ধান্ত নেবে কোন জিনিস বৈধ বা অবৈধ। তারাই হলো আইন রচনার সার্বভৌম ক্ষমতা রাখে।
দেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয় যে সুদ হালাল, তাহলে হালাল। বলেন কি এটা ঠিক? দেশের জনগণ যদি বলে মদ পান করা হালাল, তাহলে হালাল। কারণ সভরেন পাওয়ার ইজ পিপল। গণতন্ত্র অর্থ জনগণই সকল ক্ষমতার উৎস। তারা যেটাকে বৈধ বলে সেটাই বৈধ, তারা অবৈধ বললে অবৈধ। এই কথাটা গণতন্ত্রের 1 নম্বর কথা। এই কথার সাথে ইসলামী শরিয়া কিনা একমত না। কোনো মুসলমান এমন হইতে পারে না যে বলবে যে আমি স্বাধীন, আমার আল্লাহ বলতে কেউ নাই, আমরা সবাই মিলে যে আইন করব সেই আইনই রাষ্ট্রের প্রধান আইন। সেই আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলেও এই আইনের গুরুত্ব বেশি। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু গণতন্ত্রের কিছু কিছু বিষয় আছে যেগুলি ইসলামের সঙ্গে মিলে। যেমন মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের মিটিং মিছিল করার স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের নিজের অধিকার চাওয়ার স্বাধীনতা, নিজের মতবাদ প্রচারের স্বাধীনতা, অথবা যে কোনো দ্বীনি কাজ মুক্ত স্বাধীনভাবে করার স্বাধীনতা, নিজের ধর্ম পালন করার স্বাধীনতা, এই সব কিছু আইনের চোখে সবাই সমান। এই সমস্ত কথা গণতন্ত্রের মধ্যে আছে। আমরা সংবিধানে এবার দিয়েছি যে মূলনীতি থেকে গণতন্ত্র বাদ দিয়ে লেখেন গণতান্ত্রিক মূল্যবোধ। কি গণতন্ত্র এটা বাদ দিয়ে লেখেন গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক আচার আচরণ এটা বাংলাদেশে থাকবে। কিন্তু যে গণতন্ত্র ডেমো নামক দেবতা, ডেমো নামক গ্রিক দেবতা যে তন্ত্রের বাণী, যে জনগণই হলো জনার্দন, জনগণই খোদা, নাউযুবিল্লাহ, জনগণের ইচ্ছাই হলো খোদার ইচ্ছা, জনগণের যা ইচ্ছা তা করবে, এটাই রাষ্ট্রের আইন। এই কথাটা গণতন্ত্রের আসল অর্থ। সেই আসল অর্থে গণতন্ত্র অবশ্যই ইসলাম বিরোধী এবং হারাম, নাজায়েজ, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর লিখেছে সেকুলারিজম। 72 সংবিধানে এটা লেখা আছে সেকুলারিজম। সেকুলারিজম অর্থ কি? সেকুলারিজম যিনি তৈরি করছেন সেই ব্যক্তি বলতেছেন তারিফুল ইলমানিয়া। সেকুলারিজম বা ধর্মহীনতার সংজ্ঞা বা তারিফ তিনি বলতেছেন, সেটা আমি বলি না, বাংলাদেশের যারা আইনজ্ঞ, সংবিধান বিশারদ, বাংলাদেশের যারা রাষ্ট্রবিজ্ঞানী বা প্রফেসর, তারা বললে না। যিনি সংবিধানের আগে, দেশ 200-300 বছর আগে ধর্ম নিরপেক্ষতাবাদ তৈরি করছেন, সেই সেকুলারিস্ট যিনি, সেকুলার ধারণা যিনি তৈরি করেছেন, তিনি বলতেছেন সেকুলার অর্থ কি? নট রিলেটেড উইথ এনি স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস ম্যাটার। নট রিলেটেড, যে জনগণ বা সরকার বা রাষ্ট্রের সাথে নট রিলেটেড, কোনো সম্পর্ক নাই, উইথ এনি স্পিরিচুয়াল অর রিলিজিয়াস ম্যাটার। যে দেশের সরকারের বা রাষ্ট্রের বা জনগণের ধর্ম ও আধ্যাত্মিকতার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, এটার নাম হলো সেকুলারিজম। এটা কি কোনো মুসলমান গ্রহণ করতে পারে? এটা হলো এমন একটা নজরিয়া আল্লাতী লা তাতাআল্লাকু বিআইয়ি উজুহিন দীনিয়াতিন ওয়া রূহানিয়া। কোন রকম ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যার কোনো সম্পর্ক থাকতে পারবে না। আমরা বলেছি সেকুলারিজম তুলে দেন, তুলে ধর্ম নিরপেক্ষতাবাদ দরকার নাই, রেখে দেন রাষ্ট্রের সকল নাগরিক শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করিতে পারিবে। রাষ্ট্রের সকল নাগরিক শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারিবে, এই কথাটাই দরকার। রাষ্ট্রের সাথে ধর্ম আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক থাকতে পারবে না। ধর্মহীনতা, যেটাকে আল্লাহ দিনিয়া বলে আরবে, লা দিনিয়ত, এটা আমাদের সংবিধানে ছিল কিন্তু এখন থাকতে পারবে না। আপনারা একমত কিনা? আরেকটা মূলনীতি আছে সেকুলারিজম, সোশ্যালিজম।
আরেকটা মূলনীতি হলো সোশ্যালিজম। সোশ্যালিজম অর্থ বলে সমাজতন্ত্র। সমাজতন্ত্র একটা ইহুদি মতবাদ, যেটা ইসলামী ইকতিসাদ, ইসলামের মানিটরি সিস্টেম, ইসলামের যাকাত সদকা বিধান, ইসলামের ফাই, ইসলামের অর্থ ব্যবস্থাকে অস্বীকার করে এবং বাই এবং তেজারত সেটাকে তারা গুরুত্ব না দিয়ে ক্যাপিটালিস্ট হয়ে যায়। যার কাছে সম্পদ সে সুদের দ্বারা আরও সম্পদশালী হবে, আর যার কাছে সম্পদ নাই সে সুদ গ্রহণ করে দিনে দিনে ধ্বংস হয়ে একদম নিঃস্ব হয়ে যাবে। এইটা হলো সমাজতন্ত্র। আর সমাজতন্ত্র যিনি তৈরি করছেন বাণী, ওনার নাম কার্ল মার্কস। কি নাম? কার্ল মার্কস, ইহুদি। তিনি বলতেছেন যে আমার তৈরি মার্কসিজম সমাজতন্ত্র, এটা কি? ওনার কিতাব দি ক্যাপিটাল বইয়ের নাম, টুজি, বাংলা তর্জমা আছে, আলেমা তলাবারা পড়ে নেবেন। দাস ক্যাপিটাল, এটা হলো জার্মানি ভাষায় লেখা। দাস ক্যাপিটালের মধ্যে কার্ল মার্কস লিখতেছেন, এথিইজম ইজ দ্য আনসেপারেবল পার্ট অফ মার্কসিজম। এথিইজম মানে নাস্তিকতা, আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার না করা, এটাই নাস্তিকতাই আনসেপারেবল পার্ট, অবিচ্ছেদ্য অঙ্গ অফ মার্কসিজম। আমার মার্কসের সমাজতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হইল আল্লাহকে অস্বীকার করতে হবে। আমাদের ৭২ সংবিধান এমনিতে অবৈধ। পাকিস্তানের শাসনকর্তারা গায়ের জোরে এই সংবিধানকে পাশ করেছেন, আর এর মধ্যে কারো মতামত ছাড়া বাংলাদেশের কোনো অংশীদার, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ, বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশের যারা চোখ মুখ কান খোলা আছে, এই সমস্ত লোকদেরকে না জানিয়ে বিদেশ থেকে একটা স্লিপ এনে কামাল হোসেন এটা ঢুকাই দিয়েছেন। এই 4টা কুফুরিতে বাংলাদেশের সংবিধান ৭২ থেকে আজ পর্যন্ত ভরা আছে। সমাজতন্ত্র কার্ল মার্কস, মার্কসিজম ইজ দ্য আনসেপারেবল পার্ট অফ এথিইজম, ইজ দ্য আনসেপারেবল পার্ট অফ মার্কসিজম। চিন্তা করে দেখেন যে নাস্তিকতা যে অর্থনৈতিক মতবাদের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা কি বাংলাদেশের সংবিধানে থাকুক আপনারা চান? কাজেই আমরা ইউনুসিয়ার এই মাঠ থেকে আমাদের বর্তমান সংবিধানে যে গণতন্ত্র আছে পশ্চিমা অর্থে, সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। কি বলেন? আমাদের সংবিধানে ৭২ থেকে আজকে পর্যন্ত মধ্যে কিছুদিন ছিল না, এটা আবার আসছে সেকুলারিজম, লা দিনিয়ত আল ইলমানিয়া, যেখানে বলা হয়েছে যে রাষ্ট্র এবং জনগণ সরকারের সাথে নট রিলেটেড, সম্পর্ক থাকবে না উইথ এনি স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস ম্যাটার, কোনো আধ্যাত্মিকতা বা ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না। এই জিনিসকে আমরা আজকে লাঠি দিয়ে ফেলে দিলাম। আপনারা কি রাজি আছেন? এইটাকে রিপ্লেস করার জন্য, এই জায়গায় দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু লেখে সনদ সহ, ইংলিশ সহ, বাংলা সহ, সাংবিধানিক ভাষায় দুনিয়ার সমস্ত হাওয়ালা দিয়ে কঠোর পরিশ্রম করে তৈরি করে আমার গবেষকরা, আলেমরা, আমার আওতাধীন ব্যারিস্টার অ্যাডভোকেটরা, আমার আওতাধীন রাষ্ট্রবিজ্ঞানীরা জমা দিয়েছে। যদি দেখি এটা নাই, তাইলে আমার এটা আমি প্রকাশ করব। আমি কি দিয়েছি এটার কপি আজকে গাড়িতে বসে সাখাওয়াত হোসেন রাজিকে দিয়েছি পাঠায়। আমার এটা আব্দুল মালেক সাহেবকে আমি পাঠিয়ে দিয়েছি। মুসা বিন হাফিজকে আমি এখন গাড়িতে বসে তাকে দেব। এবং বাংলাদেশের প্রতিটি আলেম ওলামা পীর মাশায়েখ, বাংলার প্রতিটি মিডিয়া, প্রত্যেকটা বড় বড় জায়গা যেমন হেফাজত ইসলাম, হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস এবং ইসলামী রাজনীতি যারা করেন, সবার কাছে আমার কপি আমি তখন দিব যখন দেখব যে এইগুলিকে বাদ দিয়ে আবার সেই কুফরি এবং নাস্তিকতা, ইসলাম বিরোধী বিষয়বস্তু এই নতুন সংবিধান কমিশন রেখেছে। এবং এই নতুন সংবিধান ছেপে আসার সাথে সাথে এটাকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেব। এই সংবিধানে লেখা আছে সোশ্যালিজম, সমাজতন্ত্র। এর জায়গায় আমরা দিয়েছি
সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তি। কথাটা কি ঠিক আছে না? সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তি ইসলাম আমরা দিতে পারি না। ইসলাম তারা করার জন্য আসেও নাই এবং ইসলামী সংবিধান করতেও আসে না। কিন্তু আমাদের কথা হলো এমন একটা সংবিধান করো যে সংবিধান অন্তত মুবাহ হয়, অন্তত মুসলমানদের গ্রহণ করার শক্তি থাকে, অন্তত এর আওতায় থেকে কোরআন সুন্নাহর জীবনযাপন করা যায়। সংবিধানের মধ্যে নাস্তিকতা, কুফরি, পশ্চিমা মতবাদ এগুলি থাকার দিন শেষ। সামনের এই কমিশনকে বাধ্য করা হবে এটাকে সংশোধন করতে, আর নাহলে সংবিধানের গায়ে হাত দেওয়ার প্রয়োজন নাই। আরেকটা মূলনীতি হলো জাতীয়তাবাদ। এটাও ইসলাম বিরোধী। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা যিনি তৈরি করেছেন তিনি লিখেছেন এবং এই কথাটা আমেরিকার সংবিধানের প্রথম পৃষ্ঠায় আছে। এইগুলি করার জন্য আমার 50টা দেশের সংবিধান পড়তে হয়েছে। আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ আফ্রো এশিয়া, আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার বড় বড় 50টি রাষ্ট্রের সংবিধান পড়তে হয়েছে। পড়ার পর আমরা যেটা করেছি এটা খুবই মডার্ন এবং আধুনিক। দুনিয়ার যে কোনো আধুনিক দেশের সংবিধানের সঙ্গে ভাষা বিষয়বস্তুতে কম্পিট করার সুযোগ আমাদের আছে এবং ইসলাম বিরোধী কোনো বিষয় বা কোনো ভাষা বা কোনো শব্দ রাখিনি। জাতীয়তাবাদ অর্থ কি? আমেরিকার সংবিধানের প্রথম পাতায় লেখা আছে যে আমেরিকান যুক্তরাষ্ট্র এটা হলো আমাদের মার্কিন জাতি। এই জাতির সুবিধার জন্য দুনিয়ার অন্য সমস্ত জাতির সম্পদ লুট করা জায়েজ আছে। অন্য জাতিদেরকে ধ্বংস বা হত্যা করা যাবে। আমেরিকার জন্য ক্ষতি হয় এমন কোনো লোককে বিদেশে গিয়ে হত্যা করা যাবে। আমেরিকার জনগণের জন্য হুমকি হয় এরকম লোককে আফগানিস্তান গিয়ে হলেও মেরে ফেলা যাবে। জলে, স্থলে, অন্তরিক্ষে আমেরিকান জাতির জন্য ক্ষতিকর সমস্ত অবৈধ কাজ করা বৈধতা আমেরিকার সংবিধানের প্রথম পৃষ্ঠায় আছে। এর নাম জাতীয়তাবাদ। ইসলাম কি এটা পছন্দ করে? আমরা লিখেছি জাতীয়তাবাদের বদলে লেখেন জাতীয়তাবোধ। আমার শব্দ কি? জাতীয়তাবাদ এটা ইজম, যেখানে নিজের জাতির শান্তি দেওয়ার জন্য অন্য জাতিদেরকে নিষ্পেষণ করা যায়। এটা মুসলমানের দিন হইতে পারে না। জাতীয়তাবোধ দেন যে নিজের জাতি, নিজের দেশ, নিজের ধর্ম এটাকে ওন করা, এটাকে এহসাস করা, এটাকে কদরদানি করা। জাতীয়তাবোধ এটা থাকতে হবে, যেটা হলো ন্যাশনাল ফিলিংস, নট ন্যাশনালিজম। এই 4 মূলনীতি কেন খারাপ, কি দোষ, কেন সৃষ্টি, এর ভিতরে কি আছে, কুফরি কি আছে, নাস্তিকতা কি আছে, সব কিছু দেওয়ার পর এর রিপ্লেসমেন্ট, এর জায়গায় ভালো কি হইতে পারে সেই শব্দ এবং পরিভাষা সহ আইনের ভাষায়, সাংবিধানিক ভাষায় লিখে জমা দেওয়া হয়েছে। আরেকটা কজ দিয়েছি, পুরা সংবিধান আমাদের হাত নেওয়া দরকার নাই। একটা কজ দিয়েছি, এটা দিয়ে দেন, আপনারা বসায় দেন সংবিধানের মূল নীতির জায়গায়। এই সংবিধানে যাহা কিছুই থাকুক, এই সংবিধানে যাহা কিছুই থাকুক, বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসাধারণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হইলে তাহা বাতিল বলিয়া গণ্য হইবে। এই একটা কথাই যথেষ্ট। এটা প্রস্তাবনার মধ্যে আছে। আমাদের আলেমদের সবার মুখ থেকে এটা বের হয়ে আসবে এবং এটা কাজটা শেষ হওয়ার পর আমরা কড়ায় গন্ডা হিসাব করে দেখব কয়টা পয়েন্ট আমাদের রয়েছে, কয়টা নাই। না থাকলে কারণ দর্শাতে হবে কেন নাই। এবং সেখানে তো আমরা কোরআন সুন্নাহ বসাই নাই, সেখানে বলি নাই যে ইসলামী শরিয়া মতো দেশ চলবে। কারণ যেহেতু ইসলামী শরিয়া মতো দেশ চলার মতো সরকার না, আগামী দিনে তো সংবিধান আমরা রচনা করব এবং আমাদের কমিশন হবে। সংবিধান কমিশনের সভাপতি যদি হযরত মুবারকুল্লাহ সাহেবকে বানায় দিত আর ওনার কিতাব লেখার জন্য আমাকে সেক্রেটারি করতো, তাহলে হইতো না? কিন্তু করবে না। তারা যেটা করছেন তারা করুক, কিন্তু আমাদের যে প্রস্তাবনা সেটা আমরা পেশ করেছি। আর শেষ কথা আমি যেটা বলতে চাই, এই মিটিংয়ের মধ্যে আমরা আরজ করেছি
আপনারা বিভিন্ন জনের কাছ থেকে সংবিধানের কথাবার্তা নেওয়ার পর যখন সংবিধান দাঁড় করাবেন, সেই খসড়া সংবিধান সম্পূর্ণটা আমাদেরকে দিয়ে আপনারা রিভিউ বা নজরসানি করে নেবেন।